স্বাগতম, নমস্কার। আমাদের এই শুক্রবারের অনুষ্ঠানে তো আপনারা দেখেছেন যে দেশের বিভিন্ন প্রান্তে যে সাধু মহারাজরা এসছেন, সমৃদ্ধ করেছেন আমাদের, যেটা নিয়ে আমি প্রতিদিনই বলেছি যে এটা ওই রাম রহিমের মতন ভণ্ড সাধু নয়। মানে বিগত 10-12 বছর ধরে যাদেরকে দেখা গেছে সে ধরনের ভণ্ডামি এদের মধ্যে ছিল না। কারণ এরা জীবনটাকে এনজয় করে সাধুগিরি করতে নামেননি কেউই, বরং উল্টোটাই। এদের স্যাক্রিফাইস, ঈশ্বরের প্রতি আরাধনার সঙ্গে সঙ্গে মানুষের পাশে দাঁড়ানো, ঈশ্বর যে শক্তি দিচ্ছেন তাদের বলে দাবি ভক্ত শিষ্যদের, সেই জায়গাতে একটি কথাই বলা যায় যে এরা কিন্তু মানব সেবায় নিজেদেরকে নিবদ্ধ রেখেছেন। এবারে কথা হলো যে এই অনুষ্ঠানে আমরা এর আগে বেশ কয়েকটা এপিসোডে যাদের নিয়ে আলোচনা করেছি তাদের অনেকেই বাংলার বাইরে গিয়ে যোগ সাধনা করেছে বা তন্ত্র সাধনা করে, যাই করুক। আজ বাংলায় ফিরে আসতে চাই। বাংলায় থেকে কিন্তু তাবর তাবর মুনি ঋষিরা উঠে এসছেন এবং তাদের কীর্তি লোকনাথ বাবা থেকে শুরু করে ত্রৈলঙ্গ স্বামী থেকে শুরু করে, ত্রৈলঙ্গ স্বামী বাঙালি ছিল না বোধহয়, তেলেঙ্গানার লোক। তো যাই হোক, তো আজকে যাকে নিয়ে আলোচনা করব, সজলদা এসছেন, সরাসরি তার কাছ থেকে আমরা শুনবো। অ্যাট দ্য সেম টাইম আপনারা জানবেন যে এই জ্যোতিষ অনুষ্ঠানে এদের নিয়ে আলোচনা করি এ কারণে যে তাদের যে একটা শক্তি বা তাদের একটা পদ্ধতি বা তাদের একটি তন্ত্র সাধনার দিক, সেই দিক ধরেই কিন্তু সজলদা তার জনগণের জন্য যে সেবাটা করেন, অর্থাৎ জ্যোতিষ চর্চা করেন, সেটা কিন্তু সেখানে কাজে লাগানো হয়। কিন্তু তাদের সম্বন্ধে জানবেন না যে কোন পদ্ধতিতে হচ্ছে, কি হচ্ছে না হচ্ছে। সরাসরি সজলকান্তি ভট্টাচার্য। নমস্কার। আমার গুরু প্রায় বলতেন যে স্পিরিচুয়াল ওয়ার্ল্ড, আধ্যাত্মিক জগৎ খুব সায়েন্টিফিক। তা আধ্যাত্মিক জগৎ, সেটা তার মধ্যে কি সায়েন্স রয়েছে। গতদিনকে গম্ভীরনাথ স্বামীর সম্বন্ধে আলোচনা করতে গিয়ে মানে এই সমাধির যে বিভিন্ন পর্যায়গুলো, সেগুলো নিয়ে আমি খুব মানে নাতিদীর্ঘ আলোচনা করেছিলাম। আজকে যে মহাপুরুষের ছবি দেখাবো এবং যাকে নিয়ে আলোচনা করব, তিনি একজন কিন্তু সিদ্ধ মহাপুরুষ, অথচ কিন্তু সায়েন্টিস্ট। হ্যাঁ, তার বহু প্রমাণ দেবো। যেমন ধরুন, আমরা যে আজকে যে নিউক্লিয়ার ফিজিক্স ছবিটা যাচ্ছে, হ্যাঁ, ইনি হচ্ছেন বিশুদ্ধানন্দ পরমহংসদেব। ইনি মানে পরিচিতের মধ্যে যারা জ্ঞানগঞ্জ নামক জায়গায় গিয়ে সাধনা করেছিলেন, বিশুদ্ধানন্দ পরমহংসদেব হচ্ছে এই জ্ঞানগঞ্জে গিয়ে প্রায় 12 বছর সাধনা করেছিলেন। যে স্পিরিচুয়াল ইউনিভার্সিটি, যার জন্য চায়না বারবার ওই জায়গাটা, অরুণাচলের ওই দিকটা অ্যাটাক করছে এই জ্ঞানগঞ্জের হদিশ পাওয়ার জন্য, সেই জায়গায় কিন্তু ইনি সুদীর্ঘ 12 বছর এই বাংলা মুলুক থেকে গিয়ে কিন্তু সাধনা করে সিদ্ধিলাভ করে আবার তিনি স্বধামে প্রত্যাবর্তন করে তিনি কিন্তু তার বাকি জীবনটা এখানেই কাটিয়েছেন। এনার সম্বন্ধে একটা ছোট্ট ঘটনা দিয়ে শুরু করা যাক। বেশ। বিশ্বনাথ পরমহংসদেবের কেন তিনি জ্ঞানগঞ্জে হঠাৎ গেলেন, কি ব্যাপার? হ্যাঁ, একটা ছোট ঘটনা ওনার ছোট্ট শৈশবে ঘটেছিল। একটা খ্যাপা কুকুরের কামড়ে আতঙ্কিত, তখন উনি বালক, চিকিৎসার জন্য বর্ধমান জেলার বন্ডুল গ্রাম থেকে চন্দননগরে এসেছেন। চন্দননগরে সেই সময় কুকুর শৃগাল দংশনের চিকিৎসা হতো, কিন্তু চিকিৎসায় কোনো উন্নতি না হয় বালকটি গঙ্গার জলে ঝাঁপ দিয়ে আত্মবিসর্জন করতে উদ্যত হলেন। মানে জলাতঙ্ক রোগের তখন তো ট্রিটমেন্ট নেই, এবং প্রচণ্ড যন্ত্রণা হচ্ছিল, মরণোচিত যন্ত্রণা। তার থেকে মুক্তি পাওয়ার জন্য তিনি গঙ্গার জলে ঝাঁপ দিয়ে আত্মবিসর্জন করতে উদ্যত হয়েছেন। তখনই তিনি অযাচিতভাবে লাভ করেছিলেন এক মহাপুরুষের করুণা। এই বালকই উত্তর জীবনে বিশুদ্ধানন্দ পরমহংস নামে সমগ্র ভারতে বিখ্যাত হন। সুদীর্ঘ তপস্যা শেষে গুরুর আদেশে তিনি আবার সংসারে ফিরে আসেন এবং বিবাহ করে বর্ধমানের গুসকরা গ্রামে রচনা করেন তার সংসার এবং আধ্যাত্মিক লীলাঙ্গন। এই গ্রামের ভক্তপ্রবর গিরিশচন্দ্র চোংদার এবং হরিশচন্দ্র তার থাকবার জন্য যাবতীয় ব্যবস্থা করে দিলেন। যদিও তিনি কবিরাজি করতেন, কিন্তু গ্রামের লোকেরা তাকে ভোলানাথ সাধু নামে ডাকতেন। তার পূর্বাশ্রমের নাম ছিল ভোলানাথ। 1893 থেকে 1911 এই সময়টা গুসকরায় তিনি তার অলৌকিক লীলা মাহাত্ম্য প্রকাশ করেন।
তারপরে শুধু গুসকরা গ্রাম নয়, কাশীধাম এবং কলকাতাতেও তার যোগ ঐশ্বর্য জ্ঞানীগুণী মানুষকে সম্মোহিত করে রেখেছিল। বিভিন্ন সময়ে তার কাছে এসেছেন আচার্য জগদীশচন্দ্র বসু, ডাক্তার মহেন্দ্রলাল সরকার, ডাক্তার অক্ষয় কুমার দত্ত, আইসিএস রমেশচন্দ্র দত্ত, মনীষী পণ্ডিত গোপীনাথ কবিরাজ প্রমুখ জ্ঞানী এবং বিজ্ঞানীরা। তারা সকলেই বিশুদ্ধানন্দের আধ্যাত্মিক যোগশক্তি এবং বিভূতি দর্শন করে মুগ্ধ হয়ে যান। ভগবান শ্রী রামকৃষ্ণের চিকিৎসক এবং যাদবপুরের অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্সের প্রতিষ্ঠাতা ডক্টর মহেন্দ্রলাল সরকার ছিলেন সে যুগের প্রখ্যাত বিজ্ঞানী চিকিৎসক। তিনি খবর পেলেন গুসকরায় আছেন একজন মহাসাধক যার অলৌকিক শক্তি আধুনিক বিজ্ঞানের সকল তত্ত্বকেই হার মানায়। শুধু তাই নয়, বহু সাধুসন্তের প্রত্যক্ষ সংস্পর্শে এসেছেন তিনি। সেই মহেন্দ্রলাল আরও শুনলেন বিশুদ্ধানন্দের সদাই যোগের রাজ্যে যাতায়াত, তার সংস্পর্শে এলে প্রবল নাস্তিকও ফিরে পায় আস্তিক্য বুদ্ধি, অবিশ্বাসীও হয় ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাসী হয়ে ওঠে। শেষ পর্যন্ত একদিন তিনি গিয়ে হাজির হলেন গুসকরায়। ট্রেন থেকে নেমে পথ চিনতে ভুল হয়নি, সবাই চেনে সেই সাধকের ঠিকানা। অতি সহজেই পৌঁছে গেলেন সেখানে। প্রথম দর্শনে এবং আলাপে রীতিমতো আকৃষ্ট হলেন ডাক্তার সরকার। বিশুদ্ধানন্দের সহজ সরল কথাবার্তার মধ্যে এমন একটা গভীর ব্যঞ্জন এবং জ্ঞানের দ্যুতি প্রকাশ পাচ্ছিল যা এই বিজ্ঞানী চিকিৎসককে মুগ্ধ করে। কথায় কথা বাড়ে, কথা বলতে বলতে ডাক্তার সরকার অভিভূত হয়ে পড়েন। আধ্যাত্মিক প্রসঙ্গে এবং অধ্যাত্ম রাজ্যের প্রসঙ্গে স্বাভাবিকভাবে উত্থাপিত হয়। প্রসঙ্গ থেকে প্রসঙ্গান্তরে চলে যান আলোচনার ধারা। একসময় বিশুদ্ধানন্দ বলেন, মানবদেহের সাধারণ কয়টি দ্বার ছাড়াও অগণিত দরজা আছে। এমনকি মানুষের প্রত্যেকটি লোমকূপই এক একটি স্বতন্ত্র দ্বার। সাধারণ লৌকিক চোখ দিয়ে এগুলি আমাদের কাছে ধরা পড়ে না, যোগীরা কিন্তু অবলীলায় তা দেখিয়ে দিতে পারেন। একথা শুনেই ডাক্তার সরকার সুযোগ পেয়ে গেলেন। বিশুদ্ধানন্দের অলৌকিক শক্তির একটা পরীক্ষা নিতেই তিনি চাইছিলেন। সাধকের প্রসন্ন মুখের দিকে তাকিয়ে তিনি বলেই ফেললেন, আচ্ছা, এই যে আপনি বললেন মানবদেহের প্রতিটি রোমকূপই এক একটি স্বতন্ত্র দ্বার, সেটা কি আপনি আমাকে দেখিয়ে দিতে পারেন? প্রত্যাশিত উত্তর ওর পাওয়া গেল বিশুদ্ধানন্দের কাছ থেকে। গভীর আত্মপ্রত্যয়ে উদ্দীপ্ত হয়ে তিনি বললেন, কেন পারবো না? ডাক্তার সরকার এবার আরেক ধাপ এগিয়ে যান, পরীক্ষা নিতে বললেন, এখনই এখানে বসেই দেখাতে পারবেন? প্রশ্ন শুনে সাধকের চোখে এক রহস্যময় হাসির ঝিলিক খেলে গেল। বললেন, হ্যাঁ, এইখানে এই আসনে এমনিভাবে বসেই আমি দেখাতে পারি। তাহলে আপনি পারেন? চিকিৎসক বিজ্ঞানীর কণ্ঠে যেন চ্যালেঞ্জের সুর। তারপরেই বললেন, তাহলে দেখান তো দেখি। ডাক্তার সরকারের কথা শেষ হওয়ার আগেই বিশ্বজ্ঞ পরমহংসদেব ডাক দিলেন। ডাক্তার সরকারকে বললেন, বেশ দেখুন তাহলে। একথা বলেই সেই যোগী যে খেলা দেখাতে শুরু করলেন, তাতে ডাক্তার সরকার একেবারে স্তম্ভিত হয়ে গেলেন। বিশুদ্ধানন্দ যে তার হাতের চেটো ঘষতে ঘষতে শুরু করলেন, সঙ্গে সঙ্গে তার হাতে এলো বড় বড় কতগুলো স্ফটিকের দানা। সেই দানাগুলিকে এক এক করে তিনি লোমকূপের মধ্যে দিয়ে ঢুকিয়ে দিলেন শরীরের মধ্যে। তারপরে যেই না তিনি আবার হাত দিয়ে ঘষতে শুরু করলেন, অমনি স্ফটিকের দানাগুলো শরীর থেকে শরীরের লোমকূপের ছিদ্রপথে আবার বেরিয়ে আসতে শুরু করলো। এমন অবিশ্বাস্য কাণ্ডকারখানা দেখে ডাক্তার সরকারের দুই চোখ তখন স্থির, বলা যায় চক্ষু স্থির। কিন্তু এখানেই শেষ নয়, সেই যোগসাধক নিজের ক্রিয়াকাণ্ড দেখিয়ে ডাক্তার সরকারকে নিক্ষেপ করলেন গভীরতর বিস্ময়ের মধ্যে। বিশুদ্ধানন্দজি একটা লম্বা কাপড় নিয়ে বেশ করে ঘি মাখালেন তাতে। তারপর সেই কাপড়ের মুখটি দিয়ে ঢুকিয়ে নাভি দিয়ে টেনে, মুখ দিয়ে ঢুকে নাভি দিয়ে টেনে বার করতে থাকলেন তিনি। ডাক্তার সরকার নিজেও খানিকটা টানলেন সেই কাপড়, নিজেই একবার পরীক্ষা করে দেখলেন, কিন্তু রহস্যটা রহস্যই রয়ে গেল। কোনো রক্তের দাগ নেই, না, মুখ দিয়ে ঢুকিয়ে নাভি দিয়ে টেনে কাপড়টা বের করছে। আর ডক্টর মহেন্দ্রলাল সরকার খুব ছিলেন আর কি, মানে রামকৃষ্ণদেবের সঙ্গে অনেকটা যেন চ্যালেঞ্জের সুরে কথা বলতেন আর কি। যখন ক্যান্সার হয়েছিল হোমিওপ্যাথি ওষুধ দিতেন, সুতরাং তার বিবরণ আমরা কথামৃতে পাই। তা সে পরীক্ষা করতে গেছে, মুখ দিয়ে একটা বড় কাপড় ঘি মাখিয়ে ঢুকে নাভির ছিদ্র দিয়ে বের করছেন তার সামনে। সে নিজেও টেনে দেখছে যে কি করে বের হচ্ছে। অদ্ভুত। হ্যাঁ, সুতরাং আমাদের যে প্রত্যেকটা লোমকূপের যে কোটি কোটি লোমকূপ আছে, প্রত্যেকটা কিন্তু একটা দরজা। এবং এর সঙ্গে আপনার মহাজাগতিক শক্তি, কসমিক রেক্স সঙ্গে আমাদের ভেতরে যে শক্তিটা আসছে, তার সঙ্গে কিন্তু সবসময় কিন্তু একটা লীলা খেলা চলছে। আমরা সাধারণত এসব জানি না, মনুষ্য জীবন পাই, দেখতে দেখতে একদিন বুড়ো হয়ে যাই, মরে যাই। হ্যাঁ, কিন্তু অপার রহস্যময় এই পৃথিবীতে অপার রহস্যময় সৃষ্টি, মানে স্রষ্টার যে এসোনা বা এটা রয়েছে, সেটা আমরা খুব কম লোকই পরিচয় পাওয়া যায়। একটা ফোন নিয়ে নিই সহজদা। হ্যালো। হ্যালো, নমস্কার, সিটিপিএন প্লাস। হ্যালো। হ্যাঁ, বলছি। হ্যালো, নমস্কার, সজল কান্তিদা। নমস্কার, বলুন। হ্যাঁ, আমি আসানসোল থেকে বলছি। বলুন। ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ, 3/8/1990। এটা কার, আপনার? হ্যাঁ, ঠিক আছে। 3/8/1990। ভোর 3টে 5। 3/8/1990।
ভোর 3:05। হ্যাঁ কোথায় জন্মেছেন? কুলটি। কুলটিতে। কুলটি? হ্যাঁ ওই আসানসোল আর কি। শুক্রবার জন্ম, মিথুন লগ্ন, ধনু রাশি, ঠিক আছে? হ্যাঁ তাহলে দেখা যাক কি দাঁড়াচ্ছে। লগ্নে শুক্র বসে আছে, দ্বাদশপতি শুক্র লগ্নে বসে আছে। ও, সপ্তম স্থানটা ডিস্টার্ব হয়ে, সপ্তমে শনি বসে আছেন, শনি এবং চন্দ্র ওখানে বসে আছেন। সুতরাং এবং সপ্তমপতি বৃহস্পতি আবার কেতুযুক্ত, মানে গুরুচণ্ডালী দোষ। তাহলে স্বামী নিয়ে সমস্যা, ম্যারিড লাইফটা। হাজব্যান্ড নিয়ে? হ্যাঁ, এবং এটা প্রথম থেকেই ছিল, ঠিক আছে? কারণ সপ্তমে শনি দাম্পত্য জীবনটাকে করবে, বিষাদগ্রস্ত করবে। এবং সপ্তমপতি গেল কোথায়? সপ্তমপতি আবার কেতুযুক্ত হয়ে বসে আছে। বলুন। হ্যাঁ আমার ম্যারিড লাইফে প্রচন্ড সমস্যা চলছে। হ্যালো। হ্যাঁ শুনলাম, সেটা তো সরলা বললেন, হ্যাঁ। আপনি বলুন। হ্যাঁ, আর হাজবেন্ডের সঙ্গে আমার সম্পর্কটা টিকবে না আমার টিকবে না? সেটা তো বললেন, দুটোই তো বলে দিলেন। আর আরেকবার রিপিট করে দিন আপনার কথাটা সরলা। হ্যাঁ ব্যাপারটা হচ্ছে শনি যেখানে বসবে আর কি, সেই জায়গাটায় শনির কাজ হচ্ছে সেই জায়গাটাকে ফ্রাস্ট্রেশন, ডিপ্রেশন তৈরি করবে। তা শনি সপ্তমে বসে আছে অস্তমিত, তা শনি ওই জায়গাটাকে শীতলতা তৈরি করেছে, বেশ। কোল্ডনেস অ্যান্ড ডার্কনেস। হ্যাঁ। তা যাই হোক, সপ্তম স্থানটা অ্যাফ্লিক্টেড বাই স্যাটার্ন করলো। তা সপ্তমপতি গেল কোথায়? সপ্তমপতি দেখলাম এখানে কেতুর সঙ্গে বসে আছে। বৃহস্পতির সঙ্গে কেতু যদি থাকে তাহলে গুরুচণ্ডালী দোষ হয়। তাহলে সপ্তম স্থান এবং সপ্তমপতি বোথ আর অ্যাফ্লিক্টেড ইন দ্য চার্ট। সুতরাং কোনো দিক এবং থেকেই- গোড়া থেকে এটা নিয়ে গোড়া থেকেই বিবেচনা করা রয়েছে, উচিত। গোড়া থেকেই আপনার কিন্তু এই বিবাহ বলুন বা স্বামীর সঙ্গে থাকা বলুন, একেবারে গোড়া থেকেই ভুল ছিল, প্রথম থেকেই ভুল ছিল। হুম মানে এখানে বিয়ে না হলেই ভালো হতো, যেটা বলছেন আর কি। তারপর তা আমি আর বলছি বিয়ে- সংশোধন করা বা অ্যাডজাস্ট করার ব্যাপারটা তো অনেক পরে। সরলা বলছেন যে একেবারে গোড়াতেই গলদ। এই হ্যাঁ। ভদ্রলোক আপনার জন্য ঠিক না, বা আপনি এই ভদ্রলোকের জন্য ঠিক না। হুম ভাইস ভার্সা। তাহলে কি ছেলে আছে বিয়েটা টিকবে? ছেলে আছে তো বিয়েটা টিকবে মানে মানে বিয়ের না টেকার মতন জায়গা গেছে নাকি? হ্যাঁ হ্যাঁ, না টেকার মতো একদম 90%। দেখা যাক, যা যতটুকু আপনার হরস্কোপ থেকে বেরিয়েছে ততটুকুই উত্তর দিয়েছেন সজলদা। থ্যাংক ইউ, সঙ্গে থাকুন। হ্যাঁ তো সজলদা আপনার সাবজেক্টে ঢুকে যান। সাবজেক্টে ঢুকি। তাহলে আগেই বলেছি বিজ্ঞান আর আধ্যাত্মিকতা সব ওই মিলেমিশে একাকার হয়েছে। যেটা মুখ দিয়ে খেয়ে উনি প্রথমে বললেন, কারণ এই সমস্ত আধ্যাত্মিক জগতের মহাপুরুষরা আপনি কি চিন্তা ভাবনা করছেন মনটাকে পুরো রিড করতে পারেন। সেই জন্য মহেন্দ্রলাল সরকার ওনাকে পরীক্ষা করার জন্যই গেছেন, সেটা উনি রিড করে নিয়েছেন, করে নিজের থেকেই বললেন যাতে মহেন্দ্রলাল সরকার তার ট্র্যাপে পা দেয়, যে শরীরের যে যত আমরা কি হচ্ছে, গীতায় বলছে নবোদ্বারে পুরে দেহি নৈবং কুর্বং ন কারায়ণ। গীতায় শ্রীকৃষ্ণ বলছেন আমাদের দেহে 9টা দ্বার, 2টো চোখ, নাক, সব দুটো কান করে 9টা দ্বার। আপনি গুনে দেখবেন টোটাল 9 আউটলেট ফ্রম দিস বডি। আচ্ছা, সেই জন্য গীতাও ভগবান তো শ্রীকৃষ্ণ গড ইজ এ সায়েন্টিস্ট, আমরা জানি। তিনিও বলছেন হে অর্জুন নবোদ্বারে পুরে দেহি নৈব কুর্বণ্য কারায়ণ। অর্থাৎ এই নবোদ্বার বিশিষ্ট 9টা এই দেহ নামক ঘরটাতে, বাড়িটাতে 9টা দ্বার। হে অর্জুন এই 9টা দ্বারের মধ্যে দেহি বসে আছেন, মানে দেহিরূপ আত্মা বা চৈতন্য বা ভগবান আমাদের দেহের মধ্যে রয়েছেন। নবোদ্বারে পুরে দেহি নৈব কুর্বণ্য কারায়ণ। তিনি কিছুই করছেন না, আত্মা কিছুই করছেন না, অথচ সব কিছু করছেন। যেমন সূর্যের আলো রয়েছে, কেউ সেখানে বসে আপনার ভাগবত পাঠ করছে, আর কেউ সূর্যের আলোয় বসে টাকা জালি করছে। সূর্য তো নিষ্ক্রিয়, হ্যাঁ। তার তো কোনো ভূমিকা, তিনি আলো দিচ্ছেন। আলোটাকে আপনি কিভাবে যেভাবে ক্যাপিটাল করছে সেটা তার উপরে আধার, তার যা যেরকম আধার সে করছে। হ্যাঁ। ওখানে বসে আপনি ভাগবত পাঠ করছেন, রামায়ণ পাঠ করছেন, গীতা পাঠ করছেন, হয়তো চণ্ডী পাঠ সেখান থেকে করছেন। দুটো বাড়ি দূরেই, দুটো বাড়ি দূরেই টাকা জালি হ্যাঁ। করছে, ওই আলোতেই তো করছে। হ্যাঁ। সেরকম ব্যাপার। তাহলে সূর্য যেমন কিছু করছে না, তাহলে আমাদের দেহের মধ্যে যে আত্মা বসে আছেন, ভগবান রূপী চৈতন্যরূপী আত্মা বসে আছেন নবোদ্বারে পুরে দেহি, অর্থাৎ এই দেহের মধ্যে 9টা দ্বার আছে। এই দেহের সাম্রাজ্যের ভেতরে বসে তিনি কিন্তু নিষ্ক্রিয় হয়ে বসে আছেন, কিন্তু
আমি আমার দেহটাকে যেভাবে কাজে লাগাচ্ছি, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ। তাহলে উনি বললেন নবদ্বার পুরোতে এটা হচ্ছে গীতা বলে দিয়ে গেছেন, বা আমরা নিজেরাও জানি আমাদের দেহে 9টা দাঁড় আছে, কিন্তু উনি বলেন যে প্রত্যেকটা লোমকূপেরই একটা দাঁড়। ও আচ্ছা, মানে তারা হাজারে হাজারে কোটি কোটি হাজার কোটি কোটি কোটি। কত লোমকূপ আছে তা ঠিক আছে নাকি? তখন যে পরীক্ষা করে দেখান, তখন তিনি ওইভাবে পরীক্ষা করছেন আর কি, নিজের হাত ঘষতেই কতগুলো স্ফটিক দানা তৈরি হয়ে গেল, হ্যাঁ, দিবালোকের মধ্যে। তাকে একটা স্ফটিক দানা একটা লোমকূপের মধ্যে দিয়ে ঢুকিয়ে দিয়ে কিছুক্ষণ পর আবার বের করে নিচ্ছেন। কে দেখছেন? ডাক্তার মহেন্দ্রলাল সরকার, যিনি কিন্তু বেশ মোটা গোপটোপ ছবিটা দেখেছেন তো? হ্যাঁ, হ্যাঁ। একদম মানে খুব তেজি লোক ছিলেন, ওসব টুপি ভাজি চলবে না আর কি, দিস ইজ দ্য থিং। মহেন্দ্রলাল এই বিশ্বনাথ পরমহংসদেবের গা থেকে দিব্য গন্ধ বেরোতো, এমনকি তিনি বাথরুমে গেলে ইউরিন করে আসলেও সেখানে কিন্তু সুন্দর কিন্তু গোলাপের গন্ধ বা পদ্ম ফুলের গন্ধ কিন্তু বিরাজ করতো। সেই জন্য ওনার এক নাম ছিল গন্ধ বাবা। উনি যে গা দিয়ে ঘামতেন, ঘামগুলো না অনেকে সেই ঘামগুলোকে কালেকশন করে ছোট্ট শিশিতে নিয়ে নিত, তার থেকে দিব্য বিভিন্ন রকমের জুঁই ফুলের গন্ধ বা এই গন্ধ বেরোতো আর কি। বাবা। হ্যাঁ, এই জন্য ওনার একটা নাম ছিল গন্ধ বাবা। মানে উনি নিমেষের মধ্যেই হাতে একদম পিওর ডায়মন্ড তৈরি করতে পারতেন। মানে সূর্য রশ্মিটাকে উনি সংহত করে উনি কিন্তু উনি এটাকে বলা হয়, এটা জ্ঞানগঞ্জে শেখানো হয় সূর্য বিজ্ঞান, অর্থাৎ সূর্য রশ্মির মধ্যেই সব কিছু কিন্তু প্রপার্টিজ রয়েছে। সেটাকে কালেক্ট করা, সেটা কালেক্ট করতে গেলে তোমাকে সেই টেকনোলজি জানতে হবে, সেইটা জ্ঞানগঞ্জকে কিন্তু সেটা শেখানো হয় আর কি। জ্ঞানগঞ্জে আধ্যাত্মিক জগতে যেমন বিকাশ হচ্ছে, তেমনি এই পার্থিব জগতের এই সমস্ত মানে ন্যাচারাল যে ফোর্সগুলোকে কিভাবে করা যায় আর কি, মানে কন্ট্রোল করা যায়, সেগুলো সেখানে শেখানো হয়। এবং প্রত্যেকটা জিনিস আমরা জানি কতগুলো অণুপরমাণু সমাহার অণুপরমাণু দিয়ে তৈরি হচ্ছে। আমি যদি অণুপরমাণুর যদি বেসিক স্ট্রাকচারটাকে যদি আমি করে দিতে পারি, চেঞ্জ করে দিতে পারি, তাহলে বিভিন্ন দ্রব্য আমি তৈরি করতে পারি। সেই জন্য আজকে বৈজ্ঞানিকরা গবেষণা করছেন কী করে গোল্ড তৈরি করা যায়, অনেকটা সাফল্যের দরজায় তারা পৌঁছে গেছেন। হ্যাঁ, আর্টিফিশিয়ালি গোল্ড তৈরি করা যায়, কারণ নিউক্লিয়ার স্ট্রাকচারটাকে যদি আমি জেনে যেতে পারি কি কম্পোজিশন, সুতরাং আমি গোল্ডও বানাতে পারবো, সব কিছুই বানাতে পারবো। সেইটা কিন্তু উনি এতে মানে জ্ঞানগঞ্জে শেখানো যায়। সেখানে গোল্ড কেন, সেখানে ডায়মন্ড যেগুলো দুষ্প্রাপ্য ধাতু, যার জন্য হেভি ডিমান্ড, সেগুলোকে ওখানে তৈরি করা যায়। এবং বিশ্বনাথ পরমহংসদেব একদম হাতে কলমে লোকের সামনে এক্সিবিট করতেন। হ্যাঁ, এক টুকরো তুলো নিয়ে হাতে ঘষেই তিনি একদম পিওর ডায়মন্ড, অর্থাৎ তুলোর মধ্যে যে আপনার স্ট্রাকচারাল কম্পোজিশন যেটা রয়েছে অণুপরমাণু, সেটাকে একটু ডিফারেন্ট করে দিলেই ওটা ডায়মন্ডে কনভার্ট হয়ে যাচ্ছে। এরকম বহু উদাহরণ কিন্তু ওনার কিন্তু জীবনীতে রয়েছে বিশ্বনাথ পরমহংসদেব। এবং আমাদের টালিগঞ্জে আমার যেখানে বাড়ি, সেখান থেকে বিশ্বনাথ পরমহংসদেব যেখানে থাকতেন সেটা বেশি দূর নয়, সেখানে বহুবার গেছি। কলকাতায় এসে থাকতেন? কলকাতায় এসে থাকতেন, মাঝে মাঝে কলকাতায় এসে থাকতেন। হ্যাঁ, এবং উনি যখন গেলেন কাশীতে, উনি নবমুণ্ডির আসন তৈরি করলেন। নবমুণ্ডির আসন হচ্ছে মানে 9টা মুণ্ড দিয়ে আসন। আমরা জানি পঞ্চমুণ্ডী আসনটা ছিল রামকৃষ্ণ পরমহংসদেব, যেখানে আমরা দক্ষিণেশ্বর গেলে দেখতে পাই পঞ্চমুণ্ডির আসন। হ্যাঁ, কিন্তু নবমুণ্ডির আসন হচ্ছে তন্ত্রের একদম টপমোস্ট জায়গা না হলে নবমুণ্ডির আসনে কিন্তু বসা যায় না, বা তার কম্পোজিশন কিন্তু করা যায় না। পঞ্চমুণ্ডির তুলনায় নবমুণ্ডির আসন হচ্ছে অনেক অনেক বেশি পাওয়ারফুল, এবং সেখানে বসে তপস্যা করলেই কিন্তু সিদ্ধিলাভ কিন্তু মানে দ্রুত কিন্তু তার করতলগত হয়। সেই নবমুণ্ডি আসন কিন্তু কাশীতে যে ওনার যে আশ্রম রয়েছে, সেখানে কিন্তু নবমুণ্ডির আসন কিন্তু প্রতিষ্ঠা রয়েছে। সুতরাং বিশ্বনাথ পরমহংসদেব, আমি আগেই বলেছি যে আধ্যাত্মিক জগৎ খুব সায়েন্টিফিক। সেই সায়েন্টিফিক কিভাবে হচ্ছে সেইটার জন্য কিন্তু বিশ্বনাথ পরমহংসদেব কিন্তু গ্লেয়ারিং এক্সাম্পল। 1856 সালের 11ই মার্চ বর্ধমান জেলার বন্ডুল গ্রামে জন্মগ্রহণ করেন ভোলানাথ। পরবর্তীকালে বিশ্বনাথ পরমহংস, পিতার নাম ছিল অখিলচন্দ্র চট্টোপাধ্যায়, মাতার নাম ছিল রাজেশ্বরী দেবী। মাত্র 6 মাস বয়সে পিতৃহারা হন তিনি। নিমানন্দ স্বামী গুরুদেব মহাতপা স্বামীর কাছেই ভোলানাথের সন্ন্যাস দীক্ষা হয়। সেকালে জাঁদরেল আইসিএস প্রশাসক রমেশচন্দ্র দত্ত এবং একদিন বিশ্বনাথের অলৌকিক ক্ষমতা পরখ করতে এসেছিলেন। অবিশ্বাসী মন নিয়ে তখন তিনি বর্ধমানের কিন্তু ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। যথাসময়ে জেলাশাসক রমেশ দত্ত এসে হাজির হলেন বিশ্বনাথ আশ্রমে। এখানে আসার আগে তিনি অত্যন্ত গোপনে তার স্ত্রীর কাছে 5খানা গিনি সোনা রেখে এসেছিলেন। তিনি পরখ করে দেখতে চান এই যোগী তার গোপন কথাটি বলতে পারেন কিনা। রমেশ দত্ত পণ্ডিত লোক, শিক্ষিত, তখনকার দিনের আইসিএস, তাই সাধকের সঙ্গে নানা বিষয়ে আলোচনা শুরু করে দিলেন। কথায় কথায় কথা বাড়তে থাকে, কিন্তু বিশুদ্ধানন্দজি ওই 5খানা গিনি রাখার গোপন কথাটার উল্লেখ করছেন না। ফলে একসময় রমেশ দত্ত একটু অধৈর্যই হয়ে পড়লেন। তিনি বিশুদ্ধানন্দজিকে বলেই বসলেন, আপনার নাকি প্রচুর যোগ বিভূতি,
এসব কথা প্রায়ই শুনতে পাই, কিন্তু সেরকম কোনো প্রমাণ কি পাওয়া যেতে পারে? এবার সাধকের চোখে মুখে বিচ্ছুরিত এক রহস্যময় হাসি, তারপরে মৃদু মৃদু হাসতে হাসতে বললেন, এই যে যেমন বাছা ধরো না কেন, তুমি অত্যন্ত গোপনে তোমার স্ত্রীর কাছে 5খানা গিনি রেখে এসেছো, কারণ তুমি আমার অলৌকিক শক্তি পরখ করতে চাও। তুমি মনে মনে ভেবেই রেখেছো আজ এই সাধুর ভণ্ডামিটাও সবার সামনে ভেঙে দেবে। তা এখন তোমার কি মনে হচ্ছে ভণ্ডামিটা ভাঙতে পারবে তো? রমেশচন্দ্র দত্ত একেবারে হতভম্ব। এইভাবে যে তিনি বেকায়দায় পড়ে যাবেন তা স্বপ্নেও ভাবতে পারেননি। এই সিদ্ধযোগী গুসকরাতে দীর্ঘদিন চিকিৎসক হিসেবে মানুষের সেবা করেন, পরে শিবপুরী কাশীধামে চলে যান। তার মহাসমাধি হয় 1344 সালের 27শে আষাঢ়, ইংরেজি হচ্ছে 1937 সাল। বাহ, দারুণ। একটা ফোন নিয়ে নি। হ্যালো। হ্যালো স্যার, নমস্কার। নমস্কার। হ্যাঁ স্যার, আমি কি ছেলের সম্পর্কে জানতে চান? ছেলের সম্পর্কে জানতে চান? ডেট অফ বার্থটা বলুন। হ্যাঁ 20/8/98 স্যার। 20/8/98। 20/8/98। টাইম বলুন। হ্যাঁ রাত্রি 11:25। রাত্রি 11:25। হ্যাঁ, কলকাতা। রাত্রি 11:25 কলকাতা। এর বৃহস্পতিবার জন্ম, কর্কট রাশি, বিষলগ্ন, হ্যাঁ তাই তো? হ্যাঁ। হ্যাঁ স্যার। এর এমন একটা স্টেজের মধ্যে দিয়ে পাস করছে, কোনো ডিসিশন নিতে পারছে না, ইনডিসিশনে ভুগছে। কেন? হ্যাঁ স্যার। হ্যাঁ, ওইটা হ্যাঁ করছে। হ্যাঁ। হ্যাঁ, তা যা হোক, এর লাইনটা হচ্ছে অ্যাকাউন্টস ওরিয়েন্টেড লাইন। হ্যাঁ, সেইখানে এটা ওর পক্ষে সাফল্যের জায়গা, কিন্তু ইনডিসিশনে ভুগছে, কোনো ডিসিশন নিতে পারছে না। সুতরাং সেটা কেন হচ্ছে? কয়েক বছর ধরে বসে বাজে চিন্তা করছে, মন বসাতে পারছে না, এই সমস্ত হচ্ছে আর কি। মানে মেন্টালি পড়াশোনার মধ্যে ঢুকতে পারছে ঢুকতে পারছে না। অথচ অ্যাকাউন্টসে আপনি বলছেন যে সুপার। সুপার। আপনি বলুন। স্যার আমি স্যারের কাছে গিয়েছিলাম কয়েকবার, হ্যাঁ, বেশ। তারপর? কলকাতা ওনার নিজস্ব চেম্বার বা কলমতলায় গীতা প্যালেসে কয়েকবার গেছিলাম। উনি যেরকম সাজেশন দিয়েছিলেন চার্টার্ড অ্যাকাউন্টে পড়তে, সেরকম চার্টার্ড অ্যাকাউন্টই পড়েছে। উনি বলেছিলেন ডেকাস লাইনে ভর্তি হতে, ডেকাস লাইনে ভর্তি হয়েছে, কিন্তু ক্লাস মানে সিএ তো চার্টার্ড 1 2 3 4, কিন্তু 1 পাস করার পরে আর এগোতে পারছি না। এইখানে হচ্ছে কি কথা। তাহলে সজলদা কি বললেন? সজলদা আপনাকে দিক নির্দেশ করে দেবেন যে এইটা করতে হবে, এইটা ওর ভাগ্যে রয়েছে। টোনও নেওয়া হয়েছিল। এইবারে সজলদা যেটা বললেন পরিষ্কার, আমি আরেকবার রিপিট করি। তিনি বললেন যে বাজে চিন্তা ওর মাথায় ঢুকে গেছে, যার জন্য মনটা বসাতে। এবার মনটা বসানোটা তো আর জ্যোতিষের কাজ নয়। আপনি আমাকে অনেকগুলো জ্ঞান দিলেন যে আপনি ভারী চমৎকার সঞ্চালক, আপনার মতন সঞ্চালক ভূভারতে নেই। আমি এখানে সজলদা কথা বলছি, আমি এখানে ছবি আঁকছি, তাহলে তো আর সঞ্চালনটা হলো না। সেটা তো আর সজলদা আমাকে চেঞ্জ করতে পারবে না। সুতরাং ওকে ওর দিকটা নির্দেশ করে দিয়েছেন সজলদা, মনটাকে নির্দেশ করতে হবে। এটা হচ্ছে কি কঠিন কথা। আপনি প্রয়োজনে আরেকবার এসে কথা বলে যাবেন, কারণ ওর মাইন্ডটা ডাইভার্টেড হয়ে রয়েছে। সেটা ছেলের সঙ্গে একদিন বসে গোপনে তাকে জিজ্ঞেস করুন যে কি প্রবলেমটা কি তোর, বলতো 2-3 বছর ধরে তোর মধ্যে একটু ডিফারেন্ট কিছু দেখছি। এবং অ্যাস্ট্রোলজার সজলকান্তি ভট্টাচার্যই বলেছে সত্যি কথাটা পেট থেকে বার করে। এবার ফোনটা করলো কেন বলুন তো? কেন? তার তো কারণ আছে। হ্যাঁ, বিষলগ্ন লগ্নে বৃহস্পতিটা সবেমাত্র ট্রানজিট হয়েছে, ঢুকেছে। বৃহস্পতি গুরুস্থানীয়, হি ইজ এ প্ল্যানেট অফ উইজডম। সুতরাং বৃহস্পতি গুরুস্থানীয় কারোর লোকের সঙ্গে যোগাযোগ করাবে, সে আমি বলছি না। হ্যাঁ, সুতরাং অন্য কারোর সঙ্গে যোগাযোগ করিয়ে প্রপার অ্যাডভাইসটা দেবে আর কি। তার বৃহস্পতি হচ্ছে কজাল প্ল্যানেট, অর্থাৎ বৃহস্পতি ঠিক প্রপার গাইডেন্সটা নেওয়ার জন্য এতদিন পরে ফোন করেছে। তা বৃহস্পতি ওকে প্ররোচিত করছে যে কোথায় ত্রুটিটা হচ্ছে, টু ফাইন্ড ইট আউট। সেটা নিশ্চয়ই ওকে সংশোধিত হতে হবে। যাই হোক, চমৎকার। এটার মানে সেকেন্ড ফোনটা অপূর্ব বললেন। এবং আমাদের প্র্যাকটিক্যালি দুটো আঙ্গিকে আমরা এই অনুষ্ঠানটি করি। একটি হচ্ছে গিয়ে যে আপনার জীবনযাত্রাটি সঠিক রাখতে হবে। জীবনযাত্রা আপনি যা খুশি করতে পারেন, পয়সা থাকলে বা ইচ্ছা থাকলে, সেটা দিগদর্শনটা ধরিয়ে দেওয়াটাই হচ্ছে সজলদার কাজ, এবং সেইভাবেই সেই মোতাবেক আপনাদের চলতে হবে। আজকের মতন তো অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। আমরা প্রত্যেক শুক্রবার ঠিক বেলা 1:30টার সময় চলে আসব, কিন্তু বাকি সময় আপনারা কিন্তু সজলদার সঙ্গে অন টেলিফোন কিংবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, কারণ তিনি কিন্তু দেখেন, অনলাইনেও তিনি কিন্তু দেখেন। শেষ করতে হচ্ছে। থ্যাংক ইউ ভেরি মাচ। নমস্কার।